29 রবিউল আওয়াল 1243 হিজরি মোতাবেক 20 অক্টোবর 1827 খ্রিস্টাব্দে সংঘটিত নাভারিনোর যুদ্ধটি নিকট ইতিহাসের অন্যতম বৈপ্লবিক নৌযুদ্ধ হিসাবে পরিচিত। এ যুদ্ধে এক পাশে ছিল উসমানী সাম্রাজ্য, মিশর এবং আলজেরিয়া, অপর পাশে ছিল ব্রিটেন, ফ্রান্স ও রাশিয়া। যুদ্ধটি সংঘটিত হয় গ্রিসের নাভারিনো উপসাগরে। অত্যন্ত দুঃখজনকভাবে এ যুদ্ধে মুসলিম বাহিনীর পরাজয় ঘটে। ফলাফলে উসমানীয়দের নৌশক্তির অবনতির সূচনা হয়। 1830 সালে আলজেরিয়া চলে যায় ফ্রান্সের দখলে, আর উসমানী সাম্রাজ্যের শেকল ছিঁড়ে স্বাধীন হয়ে যায় গ্রিস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সামনে উপস্থাপন করব নাভারিনোর যুদ্ধ, ব্যাটল অফ নাভারিনো। সুদীর্ঘ কাল ধরে গ্রিস ছিল উসমানী সাম্রাজ্যের একটি অনুগত অঙ্গরাজ্য। 1814 সালের দিকে হঠাৎ গ্রিসের জনমনে উসমানীয়দের প্রতি ঘৃণা উস্কে ওঠে। ঐতিহাসিকদের বর্ণনা মতে এ সময়টায় হুট করে বেশ কিছু জাতীয়তাবাদী সামাজিক সংগঠন গড়ে উঠলে গ্রিস আচমকা বদলে যেতে শুরু করে। এসব সংগঠনের মাধ্যমে তাদের ভেতর স্বায়ত্ত স্বাধীনতার দাবি ছড়িয়ে পড়ে এবং তারা মুসলিমদের অধীনতা থেকে বেরিয়ে আসতে উদ্গ্রীব হয়ে ওঠে। তাছাড়া বেশ কিছু বছর ধরে গির্জাকেন্দ্রিক ধর্মীয় সংগঠনগুলো তাদের মধ্যে প্রবল জাতীয়তা প্রেম জাগ্রত করার চেষ্টা করে যাচ্ছিল। সাধারণ জনগণের মন মগজে দেশপ্রীতি তুলে দেওয়ার জন্য তারা বিশেষ লোক ও বিশেষ দল তৈরি করে রেখেছিল। ভাষা, সাহিত্য, শাসন ও ধর্মীয় দিক থেকে চার্চগুলো ছিল গ্রিসের জনগণের শেষ ঠিকানা। তাই সময়ে অসময়ে, কাজে অকাজে তাদেরকে চার্চে বা গির্জায় ধর্ণা দিতেই হতো। আর জনমানুষের সেই দুর্বলতাকে কাজে লাগিয়েই পোপরা তাদের অন্তরে গেঁথে দিচ্ছিল উসমানীয়দের ঘৃণা এবং স্বদেশ জাতীয়তাবাদ। এদিকে হঠাৎ করেই গ্রিসের অর্থনৈতিক উত্থান হতে থাকে। সম্পদের সাফল্য এবং স্বাবলম্বী হয়ে উঠতে থাকা জনগণ তাই অন্য ধর্মের, অন্য জাতির এবং অন্য দেশের পরাধীনতা মানতে নারাজ হয়ে যায়। তাছাড়া পশ্চিমাদের সংস্রব এবং মনস্তাত্ত্বিক প্রভাবে গ্রিসের জনমানুষের মনেও স্বদেশ প্রেম চিরিক দিয়ে ওঠে। মনোজাগতিক এমন অন্তর্দ্বন্দ্বের পাশাপাশি সে বছর উভয় পক্ষে ঘটে যায় কিছু অপ্রীতিকর ঘটনা। সেও আসে উসমানী সেনাদের সাথে কোন্দল করতে গিয়ে 25,000 গ্রিক সেনা নিহত হয়। অপরদিকে পিলোপনিস উপসাগর পাড়ে পারস্পরিক বিবাদে গ্রিক সেনাদের হাতে মারা যায় প্রায় 15,000 উসমানী সেনা। যদিও ইব্রাহিম পাশা আঞ্চলিক বিদ্রোহ ঠেকাতে দ্রুত মধ্যস্থতা করে ব্যাপারটা একটা সুরাহা টানেন, কিন্তু এই ঘটনাগুলো উভয় পক্ষে দীর্ঘস্থায়ী ক্ষত তৈরি করে দেয়। এ সময় রাশিয়া দেখল গ্রিক জনগণকে উসমানী সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ দাঁড় করাতে পারলে প্রকারান্তরে তা রাশিয়ার স্বার্থকেই ত্বরান্বিত করবে। এজন্য রুশ সম্রাট প্রথম আলেকজান্ডার হঠাৎ করে বিশ্বের সকল অর্থোডক্স খ্রিস্টানদের প্রতি সহমর্মিতা এবং সহযোগিতার ঘোষণা দিয়ে বসে। এতে উসমানী সাম্রাজ্যের অন্তর্গত অর্থোডক্স চার্চগুলোতে সোৎসাহে প্রচার হতে থাকে জাতীয়তাবাদী চেতনা। পাশাপাশি গ্রিসের সাথে রাশিয়ার ধর্মগত বিভেদ ঘুঁচে গিয়ে সেটা পারস্পরিক সম্প্রীতির রূপ পরিগ্রহ করে। এদিকে ভৌগোলিকভাবে সাইপ্রাস ও ক্রেত নগর রাশিয়ার কাছাকাছি হয়, সেখানে অবস্থানরত গ্রিক নাগরিকদের নানান কৌশলে ক্রমাগত ফুঁসলে যাচ্ছিল রাশিয়া। পুরো গ্রিসের প্রায় অর্ধেক নাগরিকের এ শহর দুটিকে উসমানীদের বিরুদ্ধে দাঁড় করাতে পারলেই যেন রাশিয়া তাদের স্বার্থ পূরণের হাতছানি দেখতে পাচ্ছিল। মিশরের সুলতান মুহাম্মদ আলী পাশা ইতোমধ্যে তার মসনদ শক্ত ও সংহত করে নিয়েছেন। এবার সেটাকে আরও সমৃদ্ধ ও বিস্তীর্ণ করার পালা। এদিকে সুলতান দ্বিতীয় মাহমুদ তার বাহিনীর সাহায্য নিয়ে গ্রিসের চলমান বিদ্রোহ দমনের জন্য মোহাম্মদ আলী পাশার কাছে আবেদন করলেন। এটা ছিল তার জন্য অপ্রত্যাশিত সুযোগ। তিনি ভাবছিলেন, এই দায়িত্বে বিজয় মানে অচিরেই আমি এতদ অঞ্চলের সবচেয়ে ক্ষমতাধর এবং যোগ্য ব্যক্তি হিসাবে আবির্ভূত হব। অধিকন্তু সুলতান মাহমুদের ক্ষমতাখানিক দুর্বল হয়ে এলে আমি হতে পারব এতদ অঞ্চলের খলিফাতুল মুসলিমিন। তাই তিনি সুলতান মাহমুদের আবেদনের প্রেক্ষিতে একটি শর্ত দিয়ে ফিরতি পত্র পাঠালেন। বললেন,
এ অভিযানে সফল হলে ক্রেত এবং গ্রিসের অধিকার আমাকে দিতে হবে। সুলতান মাহমুদ বিনা বাক্যে তার আবেদন মেনে নিলেন। মোহাম্মদ আলী পাশা তার ছেলে ইব্রাহিম পাশাকে গ্রিসের বিদ্রোহ দমনের দায়িত্ব দিয়ে মিশরের বাহিনী নিয়ে অবিলম্বে বেরিয়ে পড়তে বললেন। ইব্রাহিম তার উপদেষ্টা সুলাইমান পাশাকে সঙ্গে নিয়ে 1823 সালে আলেকজান্দ্রিয়ার সমুদ্রে নেমে পড়লেন। গন্তব্য ক্রেত এবং ক্রুসেডারদের নতুন কেন্দ্র হয়ে ওঠা পিলোপনেস উপদ্বীপ। 1824 সালে নাভারিনো জয় করে তিনি গ্রিসের এথেন্সে ঢুকে গেলেন। ইংরেজ সেনাপতি লর্ড কোসরানের প্রত্যক্ষ সহযোগিতা সত্ত্বেও ইব্রাহিম এথেন্স জয় করে নিলেন। গ্রিসের ক্রুসেডার দ্রোহ নিভাতে গিয়ে মুসলিম বাহিনীর সামনে ইউরোপের কুৎসিত চেহারা প্রকাশ হয়ে যায়। তারা ঘোষণা দিয়ে গ্রিসের বিদ্রোহী প্রধান শহরগুলো বাঁচাতে সহযোগিতায় নেমে আসে। বরং রাশিয়া সামনের সারিতে এসে ওসমানীয় বাহিনীর বিরুদ্ধে যুদ্ধের পায়তারা শুরু করে দেয়। তারা ভাবছিল এটাই ইস্তাম্বুলে ঢোকার এবং সেটাকে পুনরায় অর্থোডক্সের কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠা করার সবচেয়ে উপযোগী সুযোগ। রাশিয়ার এমন আবেদন ও কর্মের পাশে সমর্থন ও মদদে দাঁড়িয়ে যায় পুরো ইউরোপ। গ্রিসের স্বাধীনতা এবং স্বায়ত্ত শাসনের পক্ষে উসমানী সাম্রাজ্যকে চাপ দিতে থাকে রাশিয়া, ফ্রান্স এবং ইংল্যান্ড। তারা অনেকটা হুমকির ভাষায় গ্রিসের পক্ষে তাদের সমর্থন এবং ঐক্যের কথা জানান দেয়। কিন্তু উসমানী সুলতান তাদের আবেদন এবং হুমকি দুটোই উড়িয়ে দেন। ইউরোপ কেন্দ্রীয় উপায়ে সমাধান না পেয়ে তাদের নৌবাহিনী পাঠিয়ে দেয় গ্রিসের বন্দরগুলোতে। তারা এসে ইব্রাহিম পাশাকে যুদ্ধ বন্ধ করার আবেদন জানায়। কিন্তু ইব্রাহিম জানান, আমি আমার সুলতান বা আমার পিতার পক্ষ থেকে আদিষ্ট হয়েছি, অন্য কারো কথায় বা হুকুমে আমি যুদ্ধ বন্ধ করতে পারি না। কিন্তু এরপরও এই পরস্পর দ্বিধা চড়াকারে 20 দিনের মতো যুদ্ধ বন্ধই থেকে যায়। এ সময় ইউরোপের নৌসেনারা ভারী কোনো অস্ত্র ছাড়াই 1827 সালের 20 অক্টোবর নাভারিনো বন্দরে প্রবেশ করে। তাদের হাতে যুদ্ধের কোনো পতাকা ছিল না, কিন্তু তারা স্থানীয় বিদ্রোহীদের সাথে ষড়যন্ত্র করে নিয়েছিল আগেই। সে মতে ইব্রাহিম ও তার সেনাদের প্রতারিত করে তাদের চোখে ধুলো দিয়ে এরা ভেতরে চলে যায়। এরপর একে একে উসমানীদের সবগুলো জাহাজে আগুন জ্বেলে দেয় ইউরোপিয়ানরা। চোখের সামনে সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। পুড়ে যাওয়া ছাইগুলো পানির তলে ডুবে যায় ধীরে ধীরে। শোচনীয় এক পরাজয় মুসলিম বাহিনীর ভেতর বাহির জাপটে ধরে। এ ঘটনা এতটাই আকস্মিক অপ্রত্যাশিত ছিল যে দক্ষ সেনাপতিরাও তা ধরতে পারেনি। তাদের চিন্তায়ও আসেনি যে এমন কিছু করতে পারে। ইতিহাস বদলে দেয়া নৌযুদ্ধগুলোর অন্যতম হিসেবে স্মরণ করা হয় 1827 সালের এ নাভারিনোর যুদ্ধকে। সব সময়ের সবগুলো শক্তিতেই এ যুদ্ধের প্রভাব সমানভাবে প্রভাবিত করে। আগে পরে যা হয় হয়েছে, কিন্তু সার কথা ছিল উসমানী সাম্রাজ্যের লজ্জাজনক পরাজয়। এ যুদ্ধের পরই মুসলমানদের সর্ববৃহৎ সাম্রাজ্য পতনের দিকে ঝুঁকতে থাকে। বিজয় ও গৌরবের আসন থেকে তারা নেমে যেতে থাকে পরাজয় ও অবনতির দিকে। ইউরোপের জনমনে এ বিজয় ছড়িয়ে দেয় সীমাহীন আনন্দের বাতাস। নাভারিনোর বন্দরে শেষ হাসি হেসে যায় মুসলমানদের চিরশত্রুরা। দমে যান মিশরের সুলতান মোহাম্মদ আলী। মাঝখানে গ্রিস মুসলমানদের হাতছাড়া হয়ে যাওয়ায় তিনি ওসমানী সাম্রাজ্যের অংশবিশেষে সীমাবদ্ধ হয়ে পড়েন। ফ্রান্স ও ইংল্যান্ড এরপর একসাথে কাজ শুরু করে। তারা গ্রিসে সম্মিলিত সেনা প্রেরণ করে ধীরে ধীরে সেটাকে নিজেদের পকেটে পুরে নেবার ফন্দি করতে থাকে। মোহাম্মদ আলী পাশা নিজের নৌ শক্তির করুণ পরিণতি দেখে দ্রুত ইব্রাহিম পাশাকে মিশরে ফিরে আসতে বলেন। পেছনে ফ্রান্সের সেনারা ইব্রাহিম পাশা ও তার জীবিত সেনাদের খোঁজে চোখ কান খোলা রেখে চারপাশে বিচরণ করতে থাকে। ফ্রান্স এবং ইংল্যান্ড একত্রে জোট করে গ্রিসকে আনুষ্ঠানিকভাবে ওসমানী সাম্রাজ্যের শেকল থেকে মুক্ত করে দেয়। এরপর সেখানে নিজেদের পছন্দ মতো একজন খ্রিস্টান শাসক নিয়োগ দিয়ে এবারের মতো তৃপ্তির হাসি হেসে নেয়। এ যুদ্ধে উসমানী নৌবহরের পরাজয়ের সবচেয়ে বেশি বিপদে পড়ে যায় আলজেরিয়া। রাজ্যটির অধিকাংশ বন্দরগুলোতে বাড়তে থাকে শত্রুদের যাতায়াত। এরই মধ্যে এত বড় পরাজয় মানসিকভাবে রাজ্যটিকে শত্রুর কোচরে ফেলে দেয়। পরিশেষে ফ্রান্সের সম্রাট 10ম চার্লস সমুদ্রপথে রাজ্যটিকে ঘেরাও করে ফেলে এবং 1830 সালে তথা নাভারিনো যুদ্ধে 3 বছরের মাথায় আলজেরিয়া
উসমানী সাম্রাজ্যের শৃঙ্খল থেকে বের হয়ে ইউরোপের দখলে চলে যায়। আলহামদুলিল্লাহ, নাভারিনোর যুদ্ধ, গ্রিসের বিদ্রোহ, মিশরের নৌবহর এবং যুদ্ধ আর সর্বশেষ এই যুদ্ধের ফলাফল নিয়ে আজকের পর্বটি এখানে শেষ হলো। এই পর্বটি উপস্থাপন করা হলো ইসলামের ইতিহাসে যুদ্ধ বই থেকে। বইটি লিখেছেন সাদিক ফারহান। আপনাদের মধ্যে যাদের সামর্থ্য রয়েছে বইটি কেনার, তারা অবশ্যই বইটি কিনে সংগ্রহে রাখুন। অনেক তথ্যবহুল বই। আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করে সহযোগিতা করুন। ভিডিওটিতে লাইক দিতে, আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আগামী পর্বে নতুন কোনো যুদ্ধের ঘটনা নিয়ে আপনাদের সামনে আসব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।